প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কোভিড-19 এই মহামারীর কারণে অনলাইন ক্লাসে হাজির হয়েছি। বাইনারি মাধ্যমিক বিদ্যালয় থেকে আমি মোহাম্মদ রেজাউল মুন্সি, সহকারী শিক্ষক বিজ্ঞান। আমরা আজকে পদার্থবিজ্ঞানের আলোর প্রতিসরণ নিয়ে কথা বলব। আমরা আলোর প্রতিসরণ নবম অধ্যায় আলোর প্রতিসরণ এখানে আলোর প্রতিসরণ হচ্ছে আলোক রশ্মি যখন এক শক্তির মাধ্যম থেকে অন্য শক্তির মাধ্যমে তীর্যকভাবে প্রবেশ করে তখন মাধ্যম দ্বারা গতিপথে ভিন্নতা দেখা যায়। এই সংক্রান্ত দুটো সূত্র আছে। যেমন প্রথম সূত্র ছিল এটা হালকা মাধ্যম হয়, ঘন মাধ্যম। প্রথম সূত্র ছিল আমরা আলোক রশ্মির ক্ষেত্রে কিছু চিহ্নের ধরা, আর এটা হচ্ছে অভিলম্ব। এটা হচ্ছে বিভেদ তল। এটা হচ্ছে আপতন বিন্দু। আলোক রশ্মি আমরা পাঠালাম, এটা বলা হয় আপাতত রশ্মি। আলোক রশ্মি যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তাহলে রশ্মিটি অবিলম্ব দিকে লেগে যায়। এটার নাম হচ্ছে প্রতিসরিত রশ্মি। এই কোণটা হচ্ছে আপতন কোণ। এই কোণটা হচ্ছে প্রতিসরণ কোণ। আমার এই টপিকগুলো আগে কাজে লাগবে। এটা হচ্ছে অবিলম্ব, এটা হচ্ছে আমার বিভেদ তল। এখানে লিখছে এটা হচ্ছে বিভেদ তল। আলোক রশ্মি যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তাহলে অবিলম্ব দিকে দেখে যায়, তখন অবিলম্বের সাথে যে কোণ তৈরি হয় সেটা হচ্ছে আপতন কোণ, আর অবিলম্বের সাথে প্রতিসরিত রশ্মি যে কোণ তৈরি হয় এটা হচ্ছে প্রতিসরণ কোণ। এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি। এটা হচ্ছে আমার বিভেদ তল। এটা হচ্ছে আপতন বিন্দু। যে বিন্দুতে আলোক রশ্মিটা মিলিত হবে সেটা হচ্ছে আপতন বিন্দু। এখন প্রথম সূত্র ছিল যে আপতন রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকে। প্রথম সূত্রটা কি ছিল? আপতন রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকে। দ্বিতীয় সূত্রটা হচ্ছে স্নেলের সূত্র। দ্বিতীয় সূত্র ছিল স্নেলের সূত্র। ছিল এরকম যে একটা নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন, আমরা এই কোণটাকে যদি আই ধরি, এই কোণটাকে যদি আর ধরি, তাহলে আপতন কোণের সাইন অর্থাৎ কি সাইন আই এবং প্রতিসরণ কোণের সাইন, এদের অনুপাত ধ্রুবক। আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণ আর যদি ধরি তার সাইন সাইন আর, এদের অনুপাত একটি ধ্রুবক। এই ধ্রুবকটাকে বলা হচ্ছে আমার প্রতিসরণ। এই দ্বিতীয় সূত্রকে আবার বলা হয় স্নেলের সূত্র। আমরা স্নেলের সূত্রের একটা গাণিতিক রূপ আছে, n1 sin θ1
equal to n2 sin theta 2। এখন n1 কি আর n2 কি? n1 হচ্ছে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক আর n2 হচ্ছে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, আর থিটা 1 প্রথম মাত্রার আপাতন কোণ থিটা 1, দ্বিতীয় মাত্রার আপাতন কোণ হচ্ছে থিটা 2। যদি হয় তাহলে এই সূত্র হচ্ছে n1 sin theta 1 equal to n2 sin theta 2। এর গাণিতিক কিছু রূপ আছে, আমরা যেহেতু নবমাত্রায় কিছু সিলেবাসের স্বল্পতা 30 কর্মদিবস আমাদের সিলেবাসের ভিতরে থাকতে হবে, এই জন্য আমরা সিলেবাসের ভিতরে যে অংশগুলো আছে শুধু সেগুলো নিয়ে আলোচনা করবো। হয় সেলের সূত্রটা হচ্ছে n1 sin theta 1 equal to n2 sin theta 2। তাহলে এখান থেকে একটা প্রশ্ন, যে প্রতিসরাঙ্ক কি? সম্ভাবে আপাতন আলোক রশ্মি একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট মানের আলোক রশ্মির জন্য আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এবং একটি ধ্রুবক, এই ধ্রুবককে বলা হচ্ছে প্রতিসরাঙ্ক। এরপরে সিলেবাসের ভিতরে আছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা কি? এটা যদি ঘন মাধ্যম হয় এটা হালকা মাধ্যম, আমরা একটা রশ্মি পাঠালাম ঘন মাধ্যম থেকে এটা দিলাম ও। যদি কোনো রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় সেক্ষেত্রে এই অবিলম্বের সাথে যে কোণটা এটা হচ্ছে আপাতন কোণ, আর এক্ষেত্রে রশ্মিটা যাওয়ার কথা ছিল যে আমরা এরকম থেকে এ বরাবর, তা না যে অবিলম্ব থেকে আরো বেঁকে যাবে, এটা দিলাম এ ড্যাশ। তাহলে কি হবে? যদি আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হয় সেক্ষেত্রে রশ্মিটি প্রতিসরিত হওয়ার সময় অবিলম্ব থেকে আরো দূরে সরে যাবে, যার যে বরাবর যাওয়ার কথা সেখান থেকে না যে আরো একটু দূরে সরে যাবে। সেক্ষেত্রে আপাতন কোণের মানটা প্রতিসরণ কোণের মান অপেক্ষা ছোট হয় যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, অর্থাৎ এই কোণের মান থেকে কিন্তু এই কোণের মানটা বড়। এভাবে আপাতন পরিমাণ আমরা আরো বৃদ্ধি করি, এটা দিয়ে দিলাম, তাহলে প্রতিসরণ কোণের মানটা আরো বৃদ্ধি পাবে বি ড্যাশ। এইভাবে আপাতন কোণের মান বৃদ্ধি করতে থাকলে এক সময় এমন এক সময় আসবে যে আপাতন কোণের মানটা যত বাড়ায় প্রতিসরণ কোণের মানটা এই বিবেক তল ভেসে চলে যায়। অর্থাৎ আমি যে আপাতন কোণের মান বাড়াই সি, এটা সি ড্যাশ, অর্থাৎ আপাতন কোণের মান আমি যত বাড়াই প্রতিসরণ কোণের মানটা আরো বৃদ্ধি পায়। বৃদ্ধি পেয়ে আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মানটা 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি। আপাতন কোণের সেই মানকে বলা হচ্ছে সংকট কোণ, থিটা সি। তাহলে কি হলো? আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মানটা বিবেক তল ভেসে যাবে, অর্থাৎ এই বরাবর যখন রশ্মিটা যাচ্ছে এই আপাতন কোণ হচ্ছে সি ও, আমরা এটাকে এন ও এন ড্যাশ ধরি, সি ও এন ড্যাশ এই আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণের মানটা হলো এন ও সি ড্যাশ। অর্থাৎ যে আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণের মানটা 90 ডিগ্রি হয় সেই আপাতন কোণের মানকে বলা হচ্ছে সংকট কোণ। তাহলে আমার সংকট কোণ কি দাঁড়ালো? এন ড্যাশ ও সি, এই সংকট কোণটা আমরা থিটা সি দ্বারা প্রকাশ করতে পারি, যেমন সিম্বল দেওয়া। এবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা কি? এবার সংকট কোণ থেকে যদি আরো অধিক মানের কোণের কোনো রশ্মি আপাতত হয়, অর্থাৎ এই থেকে যদি আমরা আরো বেশি হয়
আপাতত পরিমাণটা আমি আরো বড় করলাম, দিয়ে দিলাম। তখন এই রশিটা অন্য মাধ্যমে না যে মাধ্যম থেকে রশিটা যাবে ঠিক সেই মাধ্যমে আবার ফিরে আসবে। তাহলে শর্ত কি? মেন শর্ত হচ্ছে যে সংকট কোণ থেকে আরো অধিক মানের কোণে আপাতিত হতে হবে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মেন শর্ত হচ্ছে সংকট কোণ থেকে আরো অধিক মানের কোণে রশিটি আপাতিত হতে হবে। অর্থাৎ এক্ষেত্রে ডি ও এন ড্যাশ হচ্ছে আপতন কোণ, সংকট কোণ থেকে আরো অধিক মানের কোণ হচ্ছে ডি ও এন ড্যাশ। এই রশিটি যদি ডিও পথে যায় করতে হয়, সেক্ষেত্রে রশিটা অন্য মাধ্যমে না যেয়ে অর্থাৎ হালকা মাধ্যমে না যেয়ে রশিটি আবার ঘন মাধ্যমে ফিরে আসে। অর্থাৎ এক্ষেত্রে রশিটি এই অবিলম্ব থেকে আরো নিচে কিন্তু বেঁকে আসে। সেক্ষেত্রে এই যে ঘটনা, এই ঘটনাটির মতো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আর একটা শর্ত পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের যে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে রশিটি আপাতিত হতে পারে। অর্থাৎ এই যে ঘন মাধ্যম ছিল, এই নিচের এই যে অংশটা আছে এটা হচ্ছে ঘন মাধ্যম, নিচের অংশের উপরের অংশ হচ্ছে হালকা মাধ্যম। অর্থাৎ রশিটি সবসময় পূর্ণ অভ্যন্তরীণ শর্ত হলো ঘন থেকে হালকা মাধ্যমে অবশ্যই রশিটি আপাতিত হতে হবে, আর সংকট কোণ থেকে আরো অধিক মানের কোণে রশিটি আপাতিত হতে হবে। তাহলে সেক্ষেত্রে আমার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। তাহলে আমরা দেখেন এখানে সংকট কোণ এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এবার আমরা আসবো অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার কি সে বিষয়ে আমরা একটু দেখবো। অপটিক্যাল ফাইবার সিলেবাসের ভিতরে আছে। অর্থাৎ নতুন পৃথিবী যোগাযোগের মাধ্যমে বৈদ্যুতিক তারকে অত্যন্ত সরু কাছে তন্তু দিয়ে পাল্টে দেওয়া যায়। এক্ষেত্রে বিভিন্ন বৈদ্যুতিক সিগন্যাল দিয়ে তথ্য পাঠানো যায়, আর সেখানে সিগন্যাল দিয়ে তথ্য পাঠানো এই যে সিস্টেমগুলো আছে এটার মতো অপটিক্যাল ফাইবারে করা হয়। আর অপটিক্যাল ফাইবার মতো দেখতে এর একটা সরু কাজ করতে, এর থেকে রশিটা আমরা এখান থেকে যাই, এই রশিটা গেল আবার এখানে বারবার রিফ্লেকশন হবে, আর বের হবে। অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু কাচের তন্তু, এর ভিতরে যে অংশ এটাকে বলা হচ্ছে কোর, ভিতরের অংশ বলা হয় কোর, আর বাইরের অংশকে বলা হচ্ছে ক্লাড। দুটো অংশ কোর আর ক্লাড, এই দুটি একই কালতে তৈরি হলেও ভিতরের অংশের প্রতিসারাঙ্ক বাইরের অংশ থেকে বেশি। এখন ভিতরের অংশের প্রতিসারাঙ্কটা আছে বাইরের অংশের সাথে তার থেকে আরও অত্যন্ত বেশি হবে। এ কারণে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে কোরের মাঝে আটকে অনেক দূরে নিয়ে যাওয়া যায়। এই আলোক রাজতন্ত্রকে অনেক দূরে নিয়ে যাওয়া যায়, এর মাধ্যমে প্রায় 17 কিলোমিটারে নিয়ে যাওয়া যায়। কারণ এই কাচের তন্তু আলো শোষণ হয় খুবই কম। আলো শোষণ ক্ষমতা অর্থাৎ আলো শোষণ হলো তাহলে এই রশিতে আর এই মাথা পর্যন্ত আমাদের পৌঁছাতো না, তার আগে সরতে হতো। কিন্তু অপটিক্যাল ফাইবারের যে ভিতরে যে প্রতিসংখ্য সেক্ষেত্রে আলো শোষণ ক্ষমতা খুবই কম। দৃশ্যমান আলো হলে শোষণ বেশি হতো, এই জন্য অপটিক্যাল ফাইবার লম্বা তরঙ্গ ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি ব্যবহার করা হয়, আইআর রশ্মি ব্যবহার করা হয়। এটা মূলত অপটিক্যাল ফাইবার। আমরা এবার আসুন লেন্স। লেন্স লেন্স কি? দুটি স্বচ্ছ প্রতিসরক মাধ্যম। আমরা এই একটা গোলক, এই দুটো গোলককে যদি আমরা পাশাপাশি রেখে দিয়ে এখান থেকে কেটে দিই, একটা লেন্স তৈরি হবে। অথবা
যদি আমরা এই বরাবর কেটে দিই তাহলে একটা লেন্স তৈরি হয়। এই আমরা এই লেন্স মূলত দুই প্রকার, একটা উত্তল লেন্স আর একটা অবতল লেন্স। এইটা হচ্ছে যে উত্তল লেন্স। আর এটা হচ্ছে অবতল লেন্স। এই লেন্সের কিছু কিছু অংশ আছে যেগুলো আমাদের জানা প্রয়োজন। এই যে লেন্স একটা গোলক ছিল, দুটো গোলকের অংশ, এখানে একটা গোলক ছিল, এখানে একটা গোলক ছিল। এই গোলকের যে কেন্দ্র, এর পাশে একটা কেন্দ্র ছিল, এই কেন্দ্রকে বলা হচ্ছে বক্রতার কেন্দ্র। একটা উত্তল লেন্সের বক্রতার কেন্দ্র হচ্ছে দুটি, এই বক্রতার কেন্দ্র হচ্ছে এল। এবার উত্তল লেন্সের বেলায় রশ্মি যখন আপাতিত হয়, প্রধানকে সমান্তরালে যায়, সেক্ষেত্রে এই রশ্মিচিত্র বের করার কিছু নিয়ম আছে। যদি আলোক রশ্মি এটাতে প্রধানকে সমান্তরাল হয়ে যায়, এটা প্রধান ফোকাস দিয়ে বের হয়। প্রধান ফোকাস থেকে আসতে বলে মনে হয়। আলোক রশ্মি আমরা একটু বড় করে দেখি। প্রধানকে সমান্তরাল করে রশ্মি করা হয়, একটা বিন্দুতে আসতে বলে মনে হবে, একটা বিন্দুতে মিলিত হবে। এইভাবে যতটুকু রশ্মি দেন এখন আমরা উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধানকের সমান্তরাল রশ্মি পাঠালে, প্রধানকের সমান্তরাল রশ্মি পাঠালে প্রধানকের উপর যে বিন্দুতে রশ্মি মিলিত হবে সেই বিন্দুটাকে বলা হচ্ছে লেন্সের প্রধান ফোকাস। আর উত্তল লেন্সের প্রধান ফোকাস হচ্ছে, আর আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব, এটাকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। ছোট হাতের দ্বারা প্রকাশ করা হয়। আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব। আর অবতল লেন্সের বেলায় প্রধানকের সমান্তরাল রশ্মি পাঠানো হয়। আমার মনে হচ্ছে রশ্মিটা এই বিন্দু থেকে আসতে পারে মনে হয়। প্রধান অবতল লেন্সের বেলায় প্রধানকে সমান্তরাল রশ্মি আপাতত হয়ে যদি প্রধানকের উপর কোনো বিন্দু থেকে আসতে বলে মনে হয়, তাহলে সেই বিন্দুকে বলা হচ্ছে অবতল লেন্সের প্রধান ফোকাস। আর উত্তল লেন্সের বেলায় প্রধানকের সমান্তরাল রশ্মি পাঠালে প্রধানকের উপর একটি বিন্দু যদি মিলিত হয়, তাহলে উত্তল লেন্সের প্রধান ফোকাস হবে সেই বিন্দু। আর আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস দূরত্বকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। আর এই এটারও বক্রতার কেন্দ্র আছে দুইটি, এর একটা কেন্দ্র আছে আর এর একটা কেন্দ্র আছে, সেই কেন্দ্রটাকে বলা হচ্ছে বক্রতার কেন্দ্র। তাহলে আমার লেন্সের ক্ষেত্রে রশ্মিচিত্র অঙ্কনের কিছু নিয়ম আছে। আমরা ফোকাস দূরত্ব গেল, আর লেন্সের ক্ষমতা, আমরা ক্ষমতা জানি P সমান 1/f। এই ক্ষমতার একক আছে ডায়াপ্টার।
তবে সেক্ষেত্রে ফোকাস দূরত্বকে অবশ্যই মিটারে প্রকাশ করতে হবে। ফোকাস দূরত্বকে মিটারে প্রকাশ করলে ক্ষমতা ডায়াপ্টারকে সংক্ষেপ ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে লেন্স ক্ষমতার একক টি সমান আছে 1/f। যদি ফোকাস দূরত্ব বেশি হয় তাহলে ক্ষমতা হচ্ছে লেন্সের ক্ষমতা কম, আর ফোকাস দূরত্ব যদি কম হয় তাহলে লেন্সের ক্ষমতা হবে বেশি। তাহলে উত্তর লেন্সের ক্ষেত্রে ক্ষমতা একক ডায়াপ্টার, অবতল লেন্সের ক্ষেত্রে ক্ষমতা একক হচ্ছে ডায়াপ্টার হবে। আমরা উত্তল লেন্সের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর উপর নির্ভর করে আমার বিম্ব কিভাবে আমরা দেখতে পাবো। এল ও এল ড্যাশ এটা বক্রতার কেন্দ্র হয়, যে এই জায়গায় প্রধান ফোকাস। আর যদি রশ্মিটা বক্রতার কেন্দ্রবিন্দু কোনো রশ্মি হয়, প্রতিবিম্ব কি হবে? বক্রতার কেন্দ্রের লক্ষ্যবস্তু হলে প্রতিবিম্ব কি হবে? প্রধান আকার সমান্তরাল রশ্মি বলা হয়। এই রশ্মিটি প্রধান ফোকাস বোঝায়। আর একটা রশ্মি বক্রতার কেন্দ্রে দিলাম। এটা বক্রতার কেন্দ্রে দিলাম। তাহলে রশ্মিটা যেখানে মিলিত হয় তার থেকে এরপর লম্বা করা আঁকলে তাহলে ফোকাস দূরত্ব লক্ষ্যবস্তু যে দূরত্ব হবে আর প্রতিবিম্ব ঠিক একই রকম হবে। অর্থাৎ যদি আমরা বক্রতার কেন্দ্রে কোনো লক্ষ্যবস্তু হয় তাহলে আমার প্রতিবিম্ব হবে বক্রতার কেন্দ্রে। অর্থাৎ এই রশ্মিটি পিছন দিকে বাড়ায়, আমার একটা পিছনে বল একদিকে মিলিত হবে, এর থেকে এবার লম্বা। তাহলে যদি
রশিটা পিছনে বলে প্রতিবিম্ব হবে হচ্ছে ওর থেকে আরো বড় হবে। তাহলে প্রতিবিম্ব হচ্ছে লক্ষ্যবস্তু আকার থেকে আরো বড় হবে। তাহলে এটা একটু থাক।